চলো আজকে আমরা আলোচনা করি আর একটা টপিক নিয়ে, গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব কাকে বলে। দেখো, বাষ্প ঘনত্বের ইংলিশটা হচ্ছে ভেপার ডেন্সিটি। তাহলে চলো ফার্স্টে আগে ভেপার ডেন্সিটির ডেফিনেশনটা দেখে নেওয়া যাক। দেখো, ডেফিনেশনটা আমি তোমাদেরকে একটুখানি দেখাই। কি বলছে? সমচাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ভর সম-আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে হাইড্রোজেন গ্যাসের পরিপ্রেক্ষিতে ওই গ্যাসের আপেক্ষিক ঘনত্ব বা বাষ্প ঘনত্ব বলা হয়। বুঝতে পেরেছো কি বললাম তাহলে? অর্থাৎ কিনা, দেখো এটাকে যদি আমি একটা ফর্মুলা আকারে লিখি, দেখো কি বলছে, গ্যাসের বাষ্প ঘনত্ব সমান সমান কী হচ্ছে, ভি আয়তন গ্যাসের ভর ডিভাইডেড বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। অর্থাৎ বললাম যে পরীক্ষাধীন গ্যাসটা নিয়ে আমি আলোচনা করছি তার যা আয়তন হবে এবং হাইড্রোজেন গ্যাসের আয়তনটা সেম হবে, এবং অবভিয়াসলি কিন্তু এই দুটি গ্যাসই কিন্তু একই চাপ ও উষ্ণতায় থাকবে। দেখো, তাই বলা আছে একই চাপ ও উষ্ণতায়। ঠিক আছে, এবার তোমরা জানো অ্যাভোগাড্রো প্রকল্প বলে একটা প্রকল্প রয়েছে, সেখানে কি বলা হয়েছে যে একই চাপ ও উষ্ণতায় যদি দুই বা ততোধিক গ্যাস সম আয়তনে যদি থাকে, তাহলে তাদের মধ্যে সমান সংখ্যক অনুপস্থিত থাকে। তার মানে দেখো, এখানে যে পরীক্ষাধীন গ্যাস, অর্থাৎ ওপরে যে গ্যাসটা আছে এই সমীকরণটার বা ফর্মুলাটার, ভি আয়তন পরীক্ষাধীন গ্যাস, তার মধ্যে যদি আমি ধরে নিই স্মল এন সংখ্যক অণু আছে, তাহলে ভি আয়তন যে হাইড্রোজেন গ্যাস আছে তার মধ্যেও নিশ্চয়ই স্মল এন সংখ্যক অণুই থাকবে, কারণ যেহেতু এই দুটো গ্যাস একই চাপ উষ্ণতায় রাখা আছে। তাহলে দেখো, ফর্মুলাটাকে একটু মডিফাই করে কি করা হচ্ছে, অ্যাভোগাড্রো প্রকল্পের সাহায্য নিয়ে, যে বাষ্প ঘনত্ব ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, দেখো বাষ্প ঘনত্বকে ক্যাপিটাল ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, দেখো কি হচ্ছে, গ্যাসের এন সংখ্যক অণুর ভর ডিভাইড বাই এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে বিষয়টা। তাহলে দেখো, উপর নিচে এন এন যদি কেটে যায়, তাহলে গ্যাসের একটি অণুর ভর ডিভাইড বাই একটি হাইড্রোজেন অণুর ভর হয়ে গেল তাহলে। ঠিক আছে, এবার তোমরা জানো হাইড্রোজেন অণু হচ্ছে দ্বিপরমাণুক, তাহলে একটি হাইড্রোজেন অণুর ভরের পরিবর্তে আমি কি লিখতে পারি, 2 ইন্টু একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাই তো, দেখো এখানে লেখা আছে যেহেতু হাইড্রোজেন অণু দ্বিপরমাণুক। বুঝতে পারলে কি বললাম তাহলে? তাহলে এই যে ধরো এই যে 2 যেটা নিচে আছে অর্থাৎ হরে উপস্থিত, সেইটাকে যদি আমি বাইরে বার করে আনি অর্থাৎ হাফ করে দিই, হাফ করে দিলে তাহলে ফর্মুলাটা কী দাঁড়াচ্ছে, হাফ ইন্টু কী হচ্ছে, দেখো গ্যাসের একটি অণুর ভর ডিভাইড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। দেখো এই যে রেশিওটা আছে, অর্থাৎ কিনা গ্যাসের একটি অণুর ভর ডিভাইড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, এই রেশিওটা কিন্তু আমি গ্যাসের আণবিক গুরুত্ব বলি। অর্থাৎ কিনা ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, দেখো হাফ ইন্টু গ্যাসের আণবিক ভর। এবার তোমরা জানো গ্যাসের আণবিক ভর তার ইংলিশ কি, মলিকুলার ওয়েট বা মলিকুলার মাস, যেটাকে আমি ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করি, তোমাদের শিখিয়েছি। তার মানে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, ক্যাপিটাল এম লিখতে পারি, আর বাষ্প ঘনত্বকে তো ক্যাপিটাল ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ কি না কি হলো, দেখো ডি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম হয়ে গেল। তাহলে এখান থেকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশান করি, তাহলে কত দাঁড়াচ্ছে, এম ইজ ইকুয়াল টু 2D। অর্থাৎ গ্যাসের আণবিক গুরুত্ব সমান সমান কত হচ্ছে, 2 ইন্টু বাষ্প ঘনত্ব। আশা করি এই রিলেশানটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এইবার চলো আরেকটা প্রমাণ আমরা দেখে নিই, যে এনটিপি বা এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, সেই প্রমাণটাকে এবার আমরা করতে শিখি। তাহলে এই প্রমাণটা করতে গেলে দেখো আমাদের আবার সেই বাষ্প ঘনত্ব যে ফর্মুলাটা তোমাদের জাস্ট আমি শেখালাম, সেটা থেকেই দেখো আমাদের এই সম্পর্কটাকে আনতে হবে। দেখা যাক কী আছে। আমরা জানি বাষ্প ঘনত্ব ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ভি লিটার গ্যাসের ভর ডিভাইড বাই ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, এবং অবশ্যই কিন্তু এই দুটো গ্যাসই কিন্তু একই চাপ উষ্ণতায় থাকতে হবে। এইবার আমি কথার কথা ধরে নিই যে একই চাপ উষ্ণতা মানে তো আমি যে কোনো চাপ উষ্ণতা ধরতে পারি। ধরলাম আমি সেই চাপ উষ্ণতাকে আমি নির্ধারিত করে দিলাম এসটিপিতে, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে সেটাকে নির্ধারিত করে দিলাম বা ফিক্স করে দিলাম। তার মানে আমার এই পরীক্ষাধীন গ্যাস ওপরের গ্যাসটা যদি আমার এসটিপিতে থাকে, তাহলে নিচের এই যে হাইড্রোজেন গ্যাস ভি লিটার সেটাও তাহলে কত, এসটিপিতেই থাকবে। তাহলে দেখো তাই করা হয়েছে, এসটিপিতে ভি লিটার গ্যাসের ভর ডিভাইড বাই এসটিপিতে ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। ঠিক আছে, এবার ভি ভি যদি আমি কেটে দিই, তাহলে কত হচ্ছে, দেখো এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর ডিভাইড বাই এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর। এইবার এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, এই ভ্যালুটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। বোঝা গেল? এটার মান দেখো কত হচ্ছে, 0.089 গ্রাম। ঠিক আছে, এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। যেমন ধরো কিছু কিছু পারমাণবিক গুরুত্ব তোমাদের মুখস্থ রাখতে হয়, একই রকমভাবে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত হচ্ছে, ঠিক আছে, সেটাকে কিন্তু তোমাদের মেমোরাইজ করতে হবে। এটা হচ্ছে 0.089 গ্রাম। তাহলে আমি দেখো এটার পরিবর্তে কত বসিয়ে দিলাম, 0.089 গ্রাম বসিয়ে দিলাম। বুঝতে পারলে কী বললাম তাহলে এবার কত দাঁড়াচ্ছে, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর, অর্থাৎ এইটা ক্রস মাল্টিপ্লিকেশান করলে কত হচ্ছে, বাষ্প ঘনত্ব ইন্টু 0.089। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, ক্লিয়ার তো?
তাহলে দেখো এবার একটু আগে আমরা জাস্ট প্রমাণ করলাম যে বাষ্প ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে m/2, যেখানে m হচ্ছে গ্যাসের আণবিক ভর বা মলিকুলার ওয়েট। ঠিক আছে, এবার এই ডি এর পরিবর্তে আমি এটা বসিয়ে দিলাম, তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর কত হচ্ছে m × 0.089 ডিভাইড বাই 2 গ্রাম। বুঝতে পারলে? এইবার যদি এই সম্পর্কটাকে আমি উল্টো করে লিখলে তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, এসটিপিতে m × 0.089/2 গ্রাম গ্যাসের আয়তন তাহলে কত হচ্ছে 1 লিটার। জাস্ট এটাকে অপোজিটভাবে আমি লিখছি, তাহলে 1 গ্রাম গ্যাসের আয়তন কত হবে সেটা আমি বার করতে পারবো, m গ্রাম গ্যাসের আয়তন এসটিপিতে কত হচ্ছে সেটা আমি বার করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে আমি হঠাৎ করে এখানে m গ্রাম কেন করতে গেলাম? তার কারণ কেন, m গ্রাম গ্যাস মানেই কি বলো? m গ্রাম গ্যাস মানেই হচ্ছে 1 গ্রাম অণু গ্যাস, অর্থাৎ কিনা 1 মোল গ্যাস। কারণ তোমাদের আমি শিখিয়েছি যে m মানে কি, আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে তাকে 1 মোল বলা হয় বা 1 গ্রাম অণু বলা হয়, তাই না? বা 1 গ্রাম মোল বলা হয়। এই কারণে আমি এটাকে m ধরলাম, মানে 1 মোল গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে সেটা বার করার জন্য আমি এখানে ওয়েটটাকে m গ্রাম ধরলাম। ক্লিয়ার? তাহলে এটা করলে পরে যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো, দেখো এটা নিয়ার অ্যাবাউট 22.4 লিটার চলে আসবে। বুঝতে পারলে কি বললাম তাহলে? অর্থাৎ কিনা আমি প্রমাণ করতে সক্ষম হলাম এসটিপিতে m গ্রাম, দেখো যেটাকে আমি 1 গ্রাম অণু বলতে পারি, বা 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। ঠিক আছে, অর্থাৎ কিনা এসটিপিতে যে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন হচ্ছে কত বলো, 22.4 লিটার। আশা করি দুটো প্রমাণ যে আমরা করলাম, দুটো প্রমাণই কিন্তু তোমাদের কাছে সুপার ক্লিয়ার। এইবার চলো আমরা আর দুটো নতুন জিনিস শিখি। দেখো, স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা এবং আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা সম্বন্ধে আমরা এবার শিখব, এবং সেগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেটার সংজ্ঞা থেকে আমরা সেটা নির্ণয় করতেও শিখব। চলো দেখে নেওয়া যাক। দেখো কি বলছে, কোনো যৌগের একটি অণুর মধ্যে যে সমস্ত বিভিন্ন পরমাণু বিভিন্ন সংখ্যায় বর্তমান থাকে, ওই সংখ্যার অনুপাত নির্ণয় করে যৌগটির যে সরলতম সংকেত পাওয়া যায় তাকে ওই যৌগটা স্থূল সংকেত বলা হয়। যেমন একদম সিম্পল ভাষায় দেখো, এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, দেখো কি, যে ধরো গ্লুকোজের সংকেত তোমরা মাধ্যমিকে পড়ে এসছো, কী হয় গ্লুকোজের সংকেত, C6H12O6, অর্থাৎ কার্বনের পরমাণু সংখ্যা 6, হাইড্রোজেন কত আছে 12 এবং অক্সিজেন কত আছে 6। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পরমাণু সংখ্যা যদি আমি রেশিও বা অনুপাত বার করি, তাহলে সেই রেশিও বা অনুপাতটা কত হচ্ছে 1:2:1। তার মানে গ্লুকোজ অণু যেটা ছিল তার যদি আমি সংকেত নির্ণয় করি, সরলতম সংকেত, সেই সরলতম সংকেতটা কত হচ্ছে খেয়াল করো, C1H2O1। বুঝতে পারলে? এবার ওয়ানগুলো লেখার না লেখা একই কথা, তুমি এটাকে CH2O বলতে পারো। অর্থাৎ কিনা এই যে গ্লুকোজের মধ্যস্থ মৌল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত নির্ণয় করলে এবং করে যে গ্লুকোজ অণুর সরলতম সংকেত তুমি লিখলে, এটাকে আমি বলবো হচ্ছে গ্লুকোজ অণুর স্থূল সংকেত। বুঝতে পারলে? এইবার আমি দেখে নিই স্থূল সংকেত কিভাবে নির্ণয় করা হয়। ঠিক আছে, দেখো একটা যৌগের স্থূল সংকেত নির্ণয় করার পদ্ধতি কী। আমি ধরলাম একটা যৌগের মধ্যে A, B আর C তিনটে মৌল রয়েছে। ঠিক আছে, এবং দেখো কি যৌগটার 100 গ্রাম নিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে A এর পরিমাণ ধরা হচ্ছে X গ্রাম, B এর পরিমাণ ধরা হচ্ছে Y গ্রাম আর C এর পরিমাণ হচ্ছে Z গ্রাম। অর্থাৎ কি না, এই যে যৌগটার মধ্যে যে মৌলগুলো A, B, C, তিনটে মৌলের শতকরা পরিমাণ কত পরিমাণ করে আছে সেটা আমরা বার করে নিয়েছি। ঠিক আছে, এখানে 100 গ্রাম যৌগের মধ্যে A, B, C এর পরিমাণ কত বলা আছে, তার মানে A এর পরিমাণ কত বলো, X%, B এর পরিমাণ হচ্ছে Y% এবং C এর পরিমাণ হচ্ছে Z%। এটা আমি বুঝতে পারলাম। বোঝা গেল? তাহলে প্রথমে শতকরা পরিমাণগুলো উপস্থিত উপাদান মৌলগুলোর কত হচ্ছে আমি বার করে নিলাম। এবার দেখো তোমরা ভালো করেই জানো, হ্যাঁ, যে কোনো একটা মৌলের পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে তাকে আমরা কি বলি, 1 গ্রাম পরমাণু বলি, এবং 1 গ্রাম পরমাণুর মধ্যে কতগুলো পরমাণু উপস্থিত থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 গ্রাম পরমাণুর মধ্যে যদি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু উপস্থিত থাকে, ধরলাম কথার কথা ABC, দেখো ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C, তিনটে মৌলের পারমাণবিক ওজন যথাক্রমে স্মল a, স্মল b এবং স্মল c ধরে নেওয়া হয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই আমি বলতে পারি, যেহেতু স্মল এটা হচ্ছে ক্যাপিটাল A মৌলটার পারমাণবিক গুরুত্ব, তাহলে A গ্রাম অর্থাৎ স্মল a গ্রাম কোনো মৌল, তার মানে কত হচ্ছে বলো, 1 গ্রাম পরমাণু সেই মৌল, তার মধ্যে কতগুলি পরমাণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ কি না, সরল ভাষায় বলতে গেলে A গ্রাম ওই মৌলটার মধ্যে, অর্থাৎ A গ্রাম এই মৌলটার মধ্যে কতগুলি পরমাণু আছে, N সংখ্যক পরমাণু আছে, ক্যাপিটাল N সাফিক্সে ক্যাপিটাল A, মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যাকে এইভাবে সংক্ষেপে প্রকাশ করা হয়। তাহলে A গ্রামের মধ্যে যদি N সংখ্যক পরমাণু থাকে, তাহলে 1 গ্রামের মধ্যে কতগুলো পরমাণু আছে, Na/স্মল a। এবার A এর পরিমাণ কত আছে, ক্যাপিটাল A এর পরিমাণ কত আছে, দেখো X% আছে, X গ্রাম আছে বলে দিয়েছে, মানে X% আছে। তাহলে X গ্রামের মধ্যে কতগুলো পরমাণু আছে, দেখো X গ্রামের মধ্যে পরমাণু সংখ্যা হচ্ছে X/A ইন্টু ক্যাপিটাল N। এখানে N এটা ধরেনি, যাই হোক তুমি NAও লিখতে পারো, অ্যাভোগাড্রো সংখ্যাকে অ্যাট প্রেজেন্ট N এভাবে সংক্ষেপে প্রকাশ করা হয়।
বোঝা গেল? তাহলে এইভাবে যদি আমি এর পরমাণু সংখ্যা এটা বার করি, তাহলে বি এর পরমাণু সংখ্যা একই ফর্মুলা অনুসারে কত হবে? শতকরা পরিমাণ ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইড বাই তার পারমাণবিক গুরুত্ব। এবং সি এর পরিমাণ কত হবে? তার শতকরা পরিমাণ অর্থাৎ কিনা জেড ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইড বাই এই যে সি মৌলটা ছিল তার পারমাণবিক গুরুত্ব অর্থাৎ কিনা সি। বোঝা গেল? এবার দেখো তিনটে থেকে যদি আমি এন যদি ক্রস করে দিই, বা এটাকে তুমি যদি এনে লেখো, এনে যদি ক্রস করে দাও, তাহলে আলটিমেট আমার কত পড়ে থাকছে? এক্স বাই এ ইস টু ওয়াই বাই বি ইস টু জেড বাই সি। তার মানে কি এক্সটা কী ছিল বলো? এ এর শতকরা পরিমাণ, আর এ ছিল হচ্ছে এ এর পারমাণবিক গুরুত্ব। অর্থাৎ এর ক্যাপিটাল এ, কিন্তু এটা মনে রেখো, ক্যাপিটাল এ এর শতকরা পরিমাণ বাই তার পারমাণবিক গুরুত্ব ইস টু ক্যাপিটাল বি এর শতকরা পরিমাণ বাই তার পারমাণবিক গুরুত্ব ইস টু ক্যাপিটাল সি এর শতকরা পরিমাণ বাই তার পারমাণবিক গুরুত্ব। এই রেশিওটাকে তুমি যদি বার করতে পারো, তাহলেই তুমি কি পেয়ে যাবে? যৌগটা স্থূল সংকেত পেয়ে যাবে। এইবার দেখো, এই স্থূল সংকেত তুমি যদি পেয়ে যাও, এই স্থূল সংকেত থেকে যৌগটা যদি আণবিক গুরুত্ব বা বাষ্প ঘনত্ব বলে দেয়, সেখান থেকে কিন্তু তার আণবিক সংকেতও কিন্তু আমরা বার করতে পারবো। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই এই স্থূল সংকেত থেকে কিভাবে আমরা যৌগটার আণবিক সংকেত বার করতে পারবো, এবং তারপর তোমাদের দু একটা নিউমেরিক্যাল এক্সাম্পল আলোচনা করে বিষয়টাকে আমি পুরোপুরি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, ওকে। তাহলে আণবিক সংকেত বার করার আগে প্রথমে দেখে নিই আণবিক সংকেতের ডেফিনেশনটা কি। কোনো যৌগের একটি অণুতে যে সমস্ত পরমাণু উপস্থিত থাকে, সেই সব বিভিন্ন পরমাণুগুলি প্রকৃত যে সংখ্যায় থাকে তাকে যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলে আণবিক সংকেত। অর্থাৎ কিনা দেখো, গ্লুকোজের আণবিক সংকেত তাহলে কী হতে পারে? গ্লুকোজে আমি জানি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। কার্বনের 6টা পরমাণু, হাইড্রোজেনের 12টা পরমাণু, অক্সিজেনের 6টা পরমাণু থাকে। তার মানে C6H12O6 দ্বারা যে গ্লুকোজের সংকেত প্রকাশ করব, সেটাকে আমি কি বলবো? গ্লুকোজের আণবিক সংকেত বলবো। বুঝতে পারলে? তাহলে আণবিক সংকেত মানে কোনো যৌগে উপস্থিত উপাদান মৌলগুলির পরমাণুর সঠিক সংখ্যা যে সংকেতের সাহায্যে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে তাকে তার আণবিক সংকেত বলবো। ঠিক আছে, এইবার আমি আণবিক সংকেতটা কিভাবে স্থূল সংকেতের থেকে নির্ণয় করব সেটা আমরা শিখব। দেখো এই জায়গাটা চলে আসো। দেখো কি বলছে, একটু আগে আমরা যেটা করে আসলাম, গ্লুকোজ অণুর মধ্যে আমি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পরমাণুর সংখ্যার অনুপাত বার করে গ্লুকোজ অণুটা স্থূল সংকেত বার করে ফেলেছি। ঠিক আছে, এইবার আমি ধরে নিলাম গ্লুকোজের আণবিক সংকেত কি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? দেখো, স্থূল সংকেত তার হোল এন হয়ে গেল। এন হচ্ছে যে কোনো একটি পূর্ণ সংখ্যা, এবং তোমাকে বলে দিয়েছে অঙ্কটার মধ্যে গ্লুকোজের আণবিক ওজন কত? 180। অনেক সময় আণবিক ওজন না বললে বাষ্প ঘনত্ব বলে দেয়। যেহেতু তোমরা জানো আণবিক গুরুত্ব সমান সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, তাহলে বাষ্প ঘনত্বের সঙ্গে 2 মাল্টিপ্লাই করে তুমি আণবিক ওজনটাকে পেতে পারো সেখান থেকে। ঠিক আছে, এইবার দেখো এটা থেকে আমি কিভাবে আমি এই এন এর মানটাকে নির্ণয় করতে পারি। দেখো কি বলছে, স্থূল সংকেত অনুযায়ী CH2O গ্লুকোজের আণবিক সংকেত, অর্থাৎ এই যে স্থূল সংকেতটা বার করেছো সেই অনুসারে এইটুকু অংশের ওজনটা কত? দেখো কত হচ্ছে? 12 প্লাস 2 প্লাস কত হচ্ছে বলো? 16 ইজ ইকুয়াল টু 30 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই মানটা তুমি যদি এখানে বসিয়ে দাও, তাহলে যেহেতু এর হোল এন আছে, তাহলে এন ইজ ইকুয়াল টু কত হচ্ছে? আণবিক গুরুত্ব তো কত বলেই দিয়েছে। ঠিক আছে, তার মানে কি এটা হোল এন ইজ ইকুয়াল টু আণবিক গুরুত্ব অর্থাৎ 180। ঠিক আছে, যদি গ্লুকোজের আণবিক সংকেত এটা হয়, তাহলে এই টোটাল ওজনটাই তো আণবিক ওজনের সঙ্গে সমান হবে, অর্থাৎ 180-র সঙ্গে সমান হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো এইটুকু অংশের শুধু ওজন কত হচ্ছে? এন বাদে এইটুকু অংশের ওজন কত হচ্ছে? 30। তাহলে তার সঙ্গে আমি এন মাল্টিপ্লাই করলাম, যেহেতু এটা কি আমি আণবিক সংকেত হিসাবে অ্যাজিউম করে নিয়েছি বা ধরে নিয়েছি, তাহলে এই যে টোটাল ওজনটা এটা কি আমি তার আণবিক ওজনের সঙ্গে সমান করতে পারি। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে এন ইজ ইকুয়াল টু কত হচ্ছে? প্রকৃত আণবিক ওজন অর্থাৎ কিনা 180 ডিভাইড বাই এইটুকু অংশ যেটাকে বার করেছে অর্থাৎ 30। তাহলে ইজ ইকুয়াল টু কত? 6 চলে আসলো, যেটা হচ্ছে এন এর মানটা। বুঝতে পারলে? তাহলে এখান থেকে দেখো গ্লুকোজের আণবিক সংকেত আমি কত পেয়ে যাচ্ছি? CH2O হোল 6 অর্থাৎ কিনা দেখো C6H12O6। বুঝতে পারলে কী বললাম? তাহলে তাহলে আশা করি আমি যেভাবে জিনিসটা বোঝালাম তাতে স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা, আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা, এবং স্থূল সংকেত কীভাবে বার করতে হয়, কোনো একটা যৌগের মধ্যে উপাদান মৌলগুলি শতকরা পরিমাণ থেকে, সেখান থেকে আণবিক সংকেত কীভাবে বার করতে হয়, সেই বিষয়টা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এবার চলো একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা ভেরিফাই করে নিই আমরা যেটা শিখলাম সেই শেখাটা আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারছি কিনা। দেখো এই নিউমেরিক্যালটায় চলে আসো। দেখো কি বলা আছে, একটি যৌগের মধ্যে কার্বনের দেখো পরিমাণ দেখে শতকরা পরিমাণ বলে দিচ্ছি 40%, হাইড্রোজেন এত %, অক্সিজেন এত %। যৌগের আণবিক ওজন এত হলে পরে আণবিক সংকেত কী হবে? একদম সিম্পল, দেখো একটা চার্ট করা হয়েছে বা ছক করা হয়েছে এখানে, যেখানে কি যৌগের মধ্যে উপাদান মৌলগুলো কী কী দেখো নিচে নিচে লেখা হয়েছে, তাদের শতকরা পরিমাণ কত কত বলে দেওয়া আছে। তুমি জানো যে শতকরা পরিমাণকে তার পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করে রেশিওটা নির্ণয় করতে হয়।
তাহলে প্রত্যেকটা মৌলের পারমাণবিক গুরুত্বগুলো কত কত নিচে নিচে লেখা আছে, এবং দেখো পরমাণু সংখ্যার অনুপাত যেটা আমরা বার করেছিলাম, অর্থাৎ x/a=y/b=z/c, সেই যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলার মতো করে দেখো এখানে দেখো 3টে মান বার করা হয়েছে। ঠিক আছে, তার মানে 40/12 করা হয়েছে, মানে এর শতকরা পরিমাণ বাই এর পারমাণবিক গুরুত্ব, এটার শতকরা পরিমাণ বাই তার পারমাণবিক গুরুত্ব, এটার শতকরা পরিমাণ বাই তার পারমাণবিক গুরুত্ব। এই 3টে ডেটা তোমার সামনে রয়েছে। এইবার এখান থেকে খেয়াল করো যে কাজটা আমাদের করতে হবে সেইটা খুব ভালো করে মন দিয়ে শোনো। এই যে দেখো এই যে সংখ্যাগুলো এসছে, এগুলো কোনোটাই তো পূর্ণ সংখ্যা না। তাহলে আমার টার্গেট হচ্ছে এই সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করা, কারণ আমাকে কিন্তু স্থূল সংকেত বার করতে হবে এখান থেকে। ঠিক আছে, নিয়মটা কি, এই যে রেশিওগুলো আসবে, এখানে 3টে আছে, তার বেশিও থাকতে পারে। এই রেশিওগুলোর মধ্যে সব থেকে ছোট যেটা, অর্থাৎ যেটা মিনিমাম ডিজিট, সেটা দিয়ে বাকি সব কটাকে ভাগ করে দাও, তাহলে দেখো পূর্ণ সংখ্যা তোমার চলে আসবে। তার মানে এখানে মিনিমাম কোনটায়, 3টের মধ্যে 3.33, দেখো তাই করেছে, 3.33 দিয়ে সব কটাকে ডিভাইড করে দিয়েছে। করলে পরে দেখো রেশিওটা কত চলে আসলো, 1:1 চলে আসলো। এবার তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এটা ধরো পুরোপুরি 2 না আসলেও, ধরো কথার কথা 1.99 বা 1.98 এরকম এলো, সেটাকে তুমি নিয়ারলি = 2 তুমি ধরে নিতেই পারো। বুঝতে পারলে কি বললাম? তাহলে তাহলে এরকম হলে পরে তোমার খেয়াল করো সংখ্যাগুলো, এই যে রেশিওগুলো এখানে এরকম অড নাম্বার এসেছিলো, এখানে খেয়াল করো নাম্বারগুলো কিন্তু পূর্ণ সংখ্যা চলে আসলো। বুঝতে পারলে? তাহলে পেয়ে গেলে তুমি তোমার এখান থেকে কি যেটা তোমার দরকার ছিল, অর্থাৎ কি না স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা তুমি এখান থেকে বার করলে। ঠিক আছে, অর্থাৎ কি না কি হচ্ছে দেখো, যৌগটির স্থূল সংকেত কত হচ্ছে, CH2 হয়ে গেল। তাহলে আণবিক সংকেত তাহলে কত হবে, ঠিক যেরকমভাবে আমরা একটু আগে শিখলাম, CH2 হোল n হয়ে গেল, যেখানে n একটি পূর্ণ সংখ্যা। আণবিক ওজন 180 তোমাকে বলে দিয়েছে। তাহলে যেমন আগের বার করলাম, তাহলে এইটুকু অংশ অর্থাৎ CH2 ওর সঙ্গে তুমি যদি n মাল্টিপ্লাই করো, তাহলে এই সংখ্যাটা আসছে, যেটা =180 হয়ে গেল। তাহলে এখান থেকে n কত 6 হয়ে গেল, অর্থাৎ যৌগটির আণবিক সংকেত কত হয়ে গেল দেখো, CH2 হোল 6, অর্থাৎ C6H12O6। আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হলো, তাই তো? আচ্ছা, নেক্সট আর একখানা এক্সাম্পল দেখে নিই। দেখো কী বলছে, একটি জৈব তরলকে বিশ্লেষণ করে দেখা গেল পদার্থটির মধ্যে কার্বনের পরিমাণ এত %, হাইড্রোজেন এত %, ক্লোরিন এত %, অর্থাৎ শতকরা পরিমাণ কত কত বলে দিয়েছে। তরলটির বাষ্প ঘনত্ব 60 বলে দিল, যৌগটির আণবিক সংকেত নির্ণয় করতে বলেছে। ঠিক সেম টু সেম, দেখো এর থেকে সহজ আর কিছু হয় না। দেখো কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন মৌল 3টিকে প্রথমে লেখা হলো, তারপরে তাদের কি করা হলো, তাদের শতকরা পরিমাণ কত কত বলে দেওয়া হলো, তাদের পারমাণবিক গুরুত্ব কত কত বলে দেওয়া হলো। এইবার কি করা হলো, তার শতকরা পরিমাণকে পারমাণবিক গুরুত্ব দিয়ে ডিভাইড করে করে দেখো এই 3টে ডিজিট পাওয়া গেল, 3টে ভ্যালু পাওয়া গেল। এবার এই 3টে ভ্যালু কোনোটাই পূর্ণ সংখ্যা নয়। এবার নিয়ম তোমাদের শিখিয়ে দিয়েছি, কি করতে হবে, সব থেকে ছোটো অর্থাৎ 0.84 যেটা, সেটা দিয়ে সব কটাকে ভাগ করে দেবো। ভাগ করলে দেখো ভ্যালুটা কত আসছে, 113 চলে আসলো, অর্থাৎ কিনা যৌগটার স্থূল সংকেত কত আসলো, CHCl3। এবার CHCl3 হোল n কত করবো, আণবিক গুরুত্ব করব। এখানে আণবিক গুরুত্ব বলা নেই, বাষ্প ঘনত্ব বলা আছে, তাহলে আমার কোনো অসুবিধা নেই, 2 × বাষ্প ঘনত্ব করে আণবিক গুরুত্বের সমান করে দেবো, অর্থাৎ 120 সমান করব। এখান থেকে সেই আগের মতো করে n = 1 বার করব। এবার দেখো যেহেতু n = 1 হয়ে গেল, তাহলে অবভিয়াসলি পরিষ্কার বুঝতেই পারছো এটা যে যৌগটির আণবিক সংকেত কী হবে, ওই CHCl3 হবে, অর্থাৎ কি না যৌগটা স্থূল সংকেত আর আণবিক সংকেত কত হয়ে গেল বলো, সেম টু সেম হয়ে গেল। আশা করি নিউমেরিক্যালটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার। এবার আরেকটা ইন্টারেস্টিং নিউমেরিক্যাল, এটা রিলেটেড দেখে নেওয়া যাক। দেখো কি বলা হচ্ছে, একটু আমি তাড়াতাড়ি বলি। দেখো কোনো একটা যৌগের মধ্যে উপাদান মৌলগুলো কোনটা কত পরিমাণ আছে শতকরা পরিমাণ বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে শতকরা পরিমাণ জানলে আমি চটপট সেখান থেকে তার স্থূল সংকেত বার করে ফেলতে পারবো। তাহলে আমি আর বেশি কথা না বাড়িয়ে চটাপট এখান থেকে স্থূল সংকেত বার করে ফেলি। দেখো শতকরা পরিমাণগুলো উপাদান মৌলগুলো অনুসারে পাশাপাশি লেখা হলো, তাদের পারমাণবিক গুরুত্বগুলো তলায় তলায় লিখে নেওয়া হলো। ঠিক আছে, এই পারমাণবিক গুরুত্বগুলো তোমরা কিন্তু মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, তারপরে যেমনভাবে আগেরগুলো করা হলো ঠিক একই রকমভাবে দুটো ভাগ করে করে কী করা হলো, দেখো পরমাণু সংখ্যার অনুপাত এখান থেকে পরপর লেখা হলো, এবং দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু কোনোটাই কিন্তু পূর্ণ সংখ্যা আসেনি। ঠিক আছে, তাহলে এবার আমার নিয়মটা কি, সব থেকে ছোটো যেটা সেটা দিয়ে সব কটাকে ভাগ, অর্থাৎ 0.31 দিয়ে সব কটাকে ভাগ। দেখো তাই করেছে, 0.31 দিয়ে সব কটাকে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, করার ফলে যে রেশিওটা আসলো দেখো কি এসে গেছে, 2:1:14:20 এসে গেল। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখো এটা 2, এটা 1, এটা দেখো এটা 14, এটা 20, অনেক বড় হয়ে গেল, অর্থাৎ কি না Na2SH20O14। এবার দেখো এই সংকেতটা দেখতে স্থূল সংকেত, এটা তো এটা কেমন একটা অড দেখতে, এরকম কোনো কম্পাউন্ড আমরা সত্যিই চিনি না। এইবার এখান থেকে আমাকে আণবিক সংকেত বার করতে হবে, অর্থাৎ আমাদের চেনা একটা ফর্মুলা বার করতে হবে। তার জন্য দেখো একটা শর্ত এখানে বলা আছে প্রশ্নটার মধ্যে, সমস্ত হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত অবস্থায় কেলাস জলরূপে বর্তমান আছে, যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। অর্থাৎ এখানে হাইড্রোজেনের কটা পরমাণু দেখতে পাচ্ছ, 20,
তাহলে 20টা হাইড্রোজেন পরমাণুকেই তুমি যদি জল হিসাবে ব্যবহার করতে চাও তাহলে কত করতে হবে, 10H2O করতে হবে তোমাকে, তাই তো? তাহলে যদি এটাকে তুমি 10H2O করো, দেখো আমি ক্যামেরাটাকে একটু ক্লোজ নিয়ে যাচ্ছি, যদি এটাকে তুমি 10H2O হিসাবে হিসাব করো তাহলে 10H2O মানে তুমি তো 20টা হাইড্রোজেন ব্যবহার করে ফেললে, ঠিক আছে? আর তাহলে কটা অক্সিজেন ব্যবহার করলে, 10H2O করলে তুমি 10খানা অক্সিজেনকে কিন্তু এখানে তুমি ইউজ করে ফেললে, তাই না? তোমার কাছে ছিল কটা, 14খানা অক্সিজেন ছিল, তাহলে 10H2O করতে গিয়ে তুমি 10টা অক্সিজেনকে তুমি অলরেডি ইউজ করে ফেললে, কেলাস জল এটাকে বলা হয়, ঠিক আছে? তাহলে 10H2O করার সময় তুমি 10টা অক্সিজেনকে ইউজ করে ফেলেছো, তাহলে রিমেনিং অক্সিজেনের অ্যামাউন্ট কটা, 4টে। তাহলে এই 4টে অক্সিজেনকে তুমি এর সঙ্গে ইউজ করো, দেখো কী হচ্ছে, Na2SO4, 10H2O। অর্থাৎ কি না, এই যে যৌগটা, এই যৌগটার তাহলে আণবিক সংকেত কত হলো, Na2SO4, 10H2O, ঠিক আছে? দেখো এটা একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল বলে আমার মনে হলো, ঠিক আছে? যেখানে তুমি দেখতে পেলে স্থূল সংকেত বার করে তারপরে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনটা থেকে আমরা কিন্তু এই সংকেতটা বার করলাম। এই সংকেতটা দেখো আমাদের সকলের কিন্তু চেনা, এই সংকেতটা যার আছে সেই লবণটাকে আমি বলি হচ্ছে গ্লোবার সল্ট, ঠিক আছে? আশা করি স্থূল সংকেত আণবিক সংকেত বিষয়টা তোমাদের কাছে পুরোপুরি পরিষ্কারভাবে আমি রিপ্রেজেন্ট করতে পেরেছি, ঠিক আছে? আমি আবারও বলছি, তোমাদের আমি বই ধরে জিনিসগুলো করাচ্ছি, তার কারণ কেন, বইটা যদি থরলি করা হয় তাহলে দেখবে তোমাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক বাড়বে। এই জন্য আমি কিন্তু বোর্ড ওয়ার্ক না করে বই ধরে ধরে জিনিসগুলোকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যাতে পুরো বইটা তোমাদের খুব সহজেই বোধগম্য হয় এবং তোমাদের কনফিডেন্স লেভেলটা অত্যন্ত মাত্রায় বেড়ে যায়। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা যদি আমার ভিডিওগুলোকে আরও বেশি বেশি করে যদি এগুলোর প্রতি কমেন্ট করো, এগুলো যদি আরও বেশি করে শেয়ার করো, দেখো, উপকৃত হও, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য আরও এরকম ভালো ভালো ভিডিও আরও ভালোভাবে বানানোর উৎসাহটা কিন্তু অবশ্যই পাবো। আমার আলটিমেট উদ্দেশ্য তোমাদের যেন ভালো হয়, তোমাদের যেন সায়েন্টিফিক অ্যাটিটিউডটা ডেভেলপ করে, তোমরা যেন বই পড়ার মাধ্যমে তোমাদের কনফিডেন্স লেভেলটা যেন সাংঘাতিক মাত্রায় ইনক্রিজ করে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে কমেন্ট করে জানাও কারুর কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হলে। ওকে, ঠিক আছে।